হ্যালো দর্শক, সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আলোচনা করব তা প্রথমেই জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে শুক্রবার বিকেল থেকে, মানে কাল বিকেল থেকে, যতটুকু আমি জানি, বাট ওয়েদার চেঞ্জ হতে পারে এনি মোমেন্ট, শুক্রবার বিকেল থেকে শনিবার দুপুর পর্যন্ত তুষারপাত হবে এবং সতর্কতা জারি করা হয়েছে এবং 10 ইঞ্চি পর্যন্ত নিউ ইয়র্ক সিটিতে তুষারপাতের সম্ভাবনা আছে। সবাইকে সতর্ক থাকার কথা বলছি। বড়দিনে নাইজেরিয়ান ইসলামিক স্টেট সন্ত্রাসীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা হয়েছে এবং ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। অভূতপূর্ব আবেগের প্লাবনে ভেসে দেশে ফিরেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন আই হ্যাভ অথবা উই হ্যাভ এ প্ল্যান, দুইটাই বলেছিলেন তিনি। জামাত, এনসিপি, নাগরিক ঐক্য সহ অন্যান্য দলের প্রতিক্রিয়া কী, তারেক রহমানের আগমন এবং বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের যে বিবরণ, এই বিবরণ নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে অতিথি যারা থাকবেন তাদের মধ্যে আছেন জনাব জয়নুল আবেদিন ফারুক, যিনি আগে বিরোধী দল মানে বিএনপি আগের হুইপ ছিলেন। উনি আজকে যুক্ত হবেন বাংলাদেশ থেকে। আমাদের সাথে আরও যুক্ত হবেন জনাব গুলাম মুর্তজা, যিনি ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার। আমাদের সাথে যুক্ত হবেন জনাব হাসান ফেরদৌস, ইব্রাহিম চৌধুরী খোকন এবং হেলালুদ্দিন রানা। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল আহসান। তার আগে যারা ফেসবুকে দেখছেন, আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন সবার সাথে। যাচ্ছি নাজমুল আহসান, আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেলিস্ট, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ ক্রিসমাস দিন, 25শে ডিসেম্বর, বৃহস্পতিবার, এবং আর মাত্র কয়েকটা দিন বাকি আছে এই বছরের, এবং তারপরেই নতুন বর্ষকে স্বাগত জানাবে সমগ্র বিশ্ববাসী। 2026 সাল। ক্রিসমাস ডে উপহার প্রেসিডেন্ট ট্রাম্পের নাইজেরিয়াতে অবস্থিত আইসিস বলা হয়, যেটাকে সাধারণত ইসলামিক স্টেটের, প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষা আইসিস এর সন্ত্রাসীদের বিরুদ্ধে আজকে যুক্তরাষ্ট্র ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এবং প্রেসিডেন্ট অবশ্য বেশ কিছুদিন আগেই বলেছিলেন যে নাইজেরিয়াতে খ্রিস্টানদের উপরে যে অনাচার এবং বিভিন্ন ধরনের হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হচ্ছে আইসিসি এর সদস্যদের দ্বারা এবং নাইজেরিয়া সরকারের সহযোগিতায়, তিনি তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন এবং তিনি তার বিরুদ্ধে শক্তি প্রদর্শন করবেন। প্রেসিডেন্ট ট্রাম্পের কথা রেখেছেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ আজকে যুক্তরাষ্ট্রের বিমান হামলা হয়েছে সেখানে, তবে একাধিক হামলা হয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন হামলা বেশ জোরালো ছিল এবং আরো হামলা হবে, এই ইঙ্গিত তিনি দিয়েছেন আজকে। যে নাইজেরিয়াতে এখন যুক্তরাষ্ট্র এই প্রথম আইসিস যেটাকে বলে, আবারও বলি, আইসিস এর বিরুদ্ধে নাইজেরিয়াতে হামলা চালালো যুক্তরাষ্ট্র। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অবশ্য বলা হয়নি এখনো পর্যন্ত। তবে সেখানকার খ্রিস্টান সম্প্রদায়কে রক্ষা করাই মূলত প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশ্য ছিল এই আক্রমণের। এবং তিনি যে বেশ কিছুদিন ধরে বলে আসছেন যে সেখানকার আইসিস এবং ইসলামিক টেররিস্টরা, যেটাকে তিনি বরাবরই বলে থাকেন যে ভাষায়, যে তারা সেখানকার খ্রিস্টানদের উপরে নানাবিধ অত্যাচার এবং হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারই শাস্তি হিসাবে আজকে যুক্তরাষ্ট্রের বিমান হামলা হলো নাইজেরিয়াতে। গতকাল আমরা আপনাদের জানিয়েছিলাম যে ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্টের অভিযানের সময় ম্যারিল্যান্ডে একটি ট্রাক একটি গাড়ির গুলিবর্ষণ করেছিল কর্মকর্তারা, আইসের অফিসাররা, এবং সেখানে 2 জন আহত হয়েছেন সর্বশেষ যেটি জানা গিয়েছে তাতে। এবং হোমল্যান্ড সিকিউরিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে নিয়ম নিয়ম মাফিক তদারকি করার সময় একটি গাড়িকে আটকায় আইস কর্মকর্তারা, এবং সেখানে 2 জন, একজন ড্রাইভার, একজন চালক এবং আরেকজন যাত্রী ছিল তার পাশে। তখন যাত্রীকে গাড়িটি থামানোর পর আইস কর্মকর্তারা সেই ব্যক্তির কাগজপত্র দেখতে চায়। তখন সে সেটি দিতে অস্বীকৃতি জানায় এবং দ্রুত সেখান থেকে পলায়নের চেষ্টা করে। আইস কর্মকর্তারা তাকে নিবৃত্ত করার চেষ্টা করে। পরবর্তীতে সে তাদের দিকে হোমল্যান্ড সিকিউরিটির ভাষায়, যে তাদের দিকে তার আগ্নেয়াস্ত্র তাক করার সাথে সাথেই আইস কর্মকর্তারা নিজেদের নিরাপত্তার জন্য তাকে তার বিরুদ্ধে গুলিবর্ষণ করে এবং গুলিবর্ষণে সে আহত হয় এবং দ্রুত গাড়ি চালিয়ে পালিয়ে যাওয়ার সময় সে দুটি ভবনের মাঝখানে গাড়িকে বেশ
গাড়িতে ধাক্কাধাক্কি হয় দুইটি ভবনের মাঝখানে, দ্রুত সেখান থেকে পলানোর চেষ্টা করে এবং এতে অপর যাত্রী যে একমাত্র যাত্রী ছিল সেও আহত হয়। পরবর্তীতে ২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া এবং ২ জনের অবস্থা খুব একটা গুরুতর নয় এমনটি বলেছে হোমল্যান্ড সিকিউরিটি তাদের তথ্য বিবরণীতে। তবে আ এও তারা জানিয়েছে যে সেখানে যে ২ জন হাসপাতালে রয়েছেন ২ জনেই যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসের কোন কাগজপত্র তাদের কাছে ছিল না। সেটি হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে। তবে এই বিষয়ে আরো তদন্ত চলছে। কোন পরিস্থিতিতে কি অবস্থায় হোমল্যান্ড সিকিউরিটি আ তদন্ত করে দেখছে যে আইস কর্মকর্তারা তাদের আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন। সে বিষয়টিও দেখছে এবং এই ২ জন যখন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আগেই তাদের গ্রেফতারের সমূহ সম্ভাবনা রয়েছে এবং তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের আ পা পা কারণে তাদের বিরুদ্ধে ডিপোর্টেশন প্রক্রিয়াও শুরু করা হবে। এমনটি বলা হয়েছে। এমনটি ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে স্পষ্ট করে বলা হয়নি যদিও। এবং এটি ঘটেছে বাল্টিমোরের একটি এলাকা। সেটির নাম হচ্ছে গ্লেন বার্নি, বাল্টিমোর। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে আ আফগান যুক্তরাষ্ট্রের যে সমস্ত আফগান শরণার্থীরা এসেছেন এবং যুক্তরাষ্ট্র সরকারের অনুমতিক্রমেই তারা যুক্তরাষ্ট্রে এসেছেন এবং বিভিন্ন পর্যায়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী বাসিন্দা হওয়ার প্রক্রিয়ায় রয়েছেন। সবাইকে যারা স্থায়ী বাসিন্দা হয়েছেন ইতিমধ্যে কিংবা যারা স্থায়ী বাসিন্দার প্রক্রিয়ায় আছেন কিংবা কোন ধরনের ইমিগ্রেশন সুযোগ সুবিধা লাভের জন্য আবেদন করেছেন তাদের সকলকেই আ আইস কর আ ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট এর সাথে সাক্ষাৎ করার নির্দেশ জারি করা হয়েছে এবং তাদের বলা হয়েছে যারা তাদের সকল কাগজপত্র নিয়ে যে সমস্ত কাগজপত্র তাদেরকে প্রদান করা হয়েছে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে, USCIS এর পক্ষ থেকে কিংবা যুক্তরাষ্ট্রে যখন তারা প্রবেশ করে তখন তাদের যে সমস্ত কাগজপত্র দেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্র সরকারের নিকট থেকে সব কাগজপত্র নিয়ে তাদের নিকটস্থ আইস অফিসে যাওয়ার নির্দেশ জারি করা হয়েছে সকল আফগান বাসিন্দা যারা যুক্তরাষ্ট্রে রয়েছেন। ক্যালিফোর্নিয়ার আ আপনারা জানেন দিন কয়েক আগে ক্যালিফোর্নিয়াতে ভারতীয় বংশোদ্ভূত আ সিডিএল কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স যারা অপারেট করতেন, তাদের একসাথে প্রায় ১৭,০০০ এই কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স আচমকা নাকচ করে দিয়েছে ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিকলস। এর বিরুদ্ধে আজকে মামলা দায়ের করেছেন সেখানকার শিখ কোয়ালিশন এবং এশিয়ান ল ককাস। তারা এই ২ টি প্রতিষ্ঠান মিলে ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিকল এর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তাদের অভিযোগ যে ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিকল এর এহেন সিদ্ধান্তে তাদের নাগরিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে অর্থাৎ যারা সিডিএল চালক ছিলেন তাদের নাগরিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে এবং তাদের জীবিকায় আ চা অব্যাহত রাখতে তারা হিমশিম খাচ্ছেন। তাদের জীবিকা নির্বাহে চরম অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এমন অভিযোগে তারা এই মামলাটি করেছেন ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিকলস এর বিরুদ্ধে। কিন্তু ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিকল জানিয়েছে যে যুক্তরাষ্ট্রে যাদের যা যে সমস্ত কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স ধারীদের যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণেই তাদের ড্রাইভিং লাইসেন্স গুলো একসাথে বাতিল করতে হয়েছে। তার কারণে এদের অনেকেই বিভিন্ন ইমিগ্রেশন সুবিধা, রাজনৈতিক আশ্রয় সহ বিভিন্ন ইমিগ্রেশন সুবিধার জন্য যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি লাভ করেছিলেন এবং সেটি একটি নির্দিষ্ট সময়ের জন্য। এবং সেই নির্দিষ্ট সময়টি যখন অতিক্রান্ত হয়েছে কিংবা অতিক্রান্ত হওয়ার অবস্থায় চলে এসেছে, তখনই মাত্র তাদের লাইসেন্স গুলো বাতিল করা হয়েছে। তার কারণটি হচ্ছে যে এইজন্য ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এবং আ ডিপার্টমেন্ট অফ জাস্টিস এর পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হয়েছিল ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিকলস এর যে যাদের যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থানের অনুমতি নেই, তাদেরকে কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স দিয়ে যুক্তরাষ্ট্রের রাস্তায় নিরাপত্তাহীনতার সৃষ্টি করা হচ্ছে এবং এর ফলে অনেক দুর্ঘটনা ঘটছে এবং সেই কারণেই ট্রাম্প প্রশাসনের চাপের মুখে শেষ পর্যন্ত যাদের যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে কিংবা উত্তীর্ণ হয়ে যাওয়ার পথে তাদের সকলের এই ধরনের ১৭,০০০ মূলত সবাই প্রায় ভারতীয় বংশোদ্ভূত তার কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স সিডিএল যেটাকে বলে থাকে সেটি বাতিল করা হয়েছে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে দিন কয়েক আগে আমরা বলেছিলাম যে ট্রাম্প প্রশাসন ২য় মেয়াদে দায়িত্বভার গ্রহণের পর থেকেই যুক্তরাষ্ট্রে যাদের আ বা 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 ইমিগ্রেশন আবেদন নাকচ হয়ে যাচ্ছে কিংবা যাদেরকে ডিপোর্টেশন করার প্রক্রিয়া শুরু করা হয়েছে কিংবা যে সমস্ত দেশ থেকে তারা এসেছেন,
তাদেরকে সেই সমস্ত দেশে পাঠানো যাচ্ছে না প্রক্রিয়াগত কারণে কিংবা অন্যান্য অসুবিধার কারণে। তখন থেকে ট্রাম্প প্রশাসন ৩য় কোনো দেশে তাদের পাঠানো যায় কিনা এমন অভিবাসীদের সেই বিষয়ে কার্যক্রম শুরু করে এবং সেই কার্যক্রমের ফলশ্রুতিতে ২-১ টি দেশকে ইতিমধ্যেই তারা সম্মত করতে সক্ষম হয়েছে যে যুক্তরাষ্ট্র থেকে যাদের ডিপোর্ট করা হবে এবং যে সমস্ত দেশের বাসিন্দাদের সেই নাগরিকদের সেই সমস্ত দেশ যে দেশ থেকে তারা এসেছে যুক্তরাষ্ট্রে তাদের গ্রহণ করতে অপারগতা জানাচ্ছে তাদেরকে ৩য় কোনো দেশে পাঠিয়ে দেওয়া হবে। এবং সেই কর্মসূচির আওতায় নতুন একটি দেশ, ছোট্ট দ্বীপ, দ্বীপ হিসেবে হলেও তার একটি দেশ পালাউ। সেই পালাউ আজকে সম্মত হয়েছে, যদিও গত জুন মাসে পালাউর পার্লামেন্ট জানিয়েছিল যে তারা যুক্তরাষ্ট্রের এই ধরনের আবেদনে গ্রাহ্য করা তাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু পালাউর প্রেসিডেন্ট এবং যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেটের মধ্যে একটি কথাবার্তা এবং আহ, আলোচনার পর পালাউর প্রেসিডেন্ট আজকে ঘোষণা করেছেন যে তারা প্রায় ৭৫ জন, তারা ৭৫ জন এই ধরনের মাইগ্রেন্ট যারা রয়েছেন তারা সেখানে তাদের গ্রহণ করবেন। মাত্র ১৭,০০০ মানুষের বসবাস এই পালাউ দ্বীপে এবং সেখানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজরা সেখানে আসা যাওয়া করে, সেখানে যাত্রা বিরতিও করে সেটি সেই পালাউ দ্বীপে। সেই দ্বীপেই আজকে রাজি হয়েছে তারা ৭৫ জনকে এই ধরনের যাদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। কিন্তু তাদের যে সমস্ত দেশ থেকে তারা যুক্তরাষ্ট্রে এসেছেন সেই সমস্ত দেশ তাদের গ্রহণ করতে অপারগতা জানিয়েছে। এই ধরনের ৭৫ জন বাসিন্দা অভিবাসীকে পালাও আশ্রয় দিবে এবং তাদের বিনিময়ে তার জন্য অতিরিক্ত $৭.৫ মিলিয়ন যুক্তরাষ্ট্র পালাউর অর্থনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা করবে। যেই অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে রয়েছে সেখানকার সামগ্রিক আহ অবস্থার উন্নয়নে, স্ট্রাকচার অর্থাৎ কাঠামোগত উন্নয়নে যুক্তরাষ্ট্রের সেই সহযোগিতা, আর্থিক সহযোগিতা $৭.৫ মিলিয়ন সেটি ব্যয় করা হবে এবং যে সমস্ত ৭৫ জন অভিবাসীকে সেখানে কাজের সুযোগ দেওয়া হবে, যে সমস্ত সেক্টরে পালাউতে কাজের লোকের অভাব রয়েছে সেই সমস্ত সেক্টর গুলিতেই এই লোকজন ৭৫ জনকে সেখানে নিয়োজিত করা হবে। তবে এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র প্রশাসন, বিশেষ করে ট্রাম্প প্রশাসন যে সমস্ত নাগরিকদের বিভিন্ন ইমিগ্রেশন সুবিধার আবেদন নাকচ হয়ে যাচ্ছে এবং তাদেরকে ডিপোর্টেশন প্রক্রিয়ায় রেখে তাদেরকে ৩য় দেশে পাঠানোর যে কর্মসূচি ট্রাম্প প্রশাসন গ্রহণ করেছে তাতে সর্বশেষ যুক্ত হলো এই পালাও। আরেকটি বিশেষ শেষ করছি আজকে। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের ধনাঢ্য ব্যক্তিরা অত্যন্ত দানশীল, দানবীর তারা, এবং আজকে এই ক্রিসমাসের প্রাক্কালে এমন একটি দানের তথ্য সমগ্র বিশ্ব জুড়ে সংবাদের শীর্ষে চলে এসেছে। যুক্তরাষ্ট্রের একজন ফ্যাক্টরির মালিক তার কোম্পানিটি বিক্রি করে দেওয়ার সময় যে অর্থ পেয়েছেন প্রায় $১.৭ বিলিয়ন। লুইজিয়ানাতে এই ফ্যাক্টরিটি ছিল। সেই লুইস ফ্যাক্টরির মালিক তার সকল কর্মচারীকে, প্রায় ৫০০ কর্মচারীকে ৬ অঙ্কের ক্রিসমাস গিফট দিয়েছেন। কারণ তিনি যখন এই কোম্পানিটি বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সম্ভাব্য ক্রেতাদের তিনি জানিয়েছিলেন যে তার এমপ্লয়ীদের, যদিও তাদের কোনো শেয়ারের মালিক না তার এমপ্লয়িরা, কিন্তু তাদেরকে একটি আহ উল্লেখযোগ্য পরিমাণ অর্থ তিনি তাদের দিতে চান এবং সেটি সেই বিক্রয়ের চুক্তিতে উল্লেখিত থাকতে হবে। শেষ পর্যন্ত ক্রেতা, যে কোম্পানিটির ক্রেতা ইটন কোম্পানি, তারা $১.৭ বিলিয়ন সেটি ক্রয় করেছে কোম্পানিটি, লুইজিয়ানার এই কোম্পানিটি। কিন্তু তারা রাজি হয়েছে যে সেই সমস্ত কর্মচারীদের তারা যে ফ্যাক্টরির মালিক অর্থাৎ যিনি বিক্রেতা তিনি যে অর্থ চেয়েছেন সেই অর্থেই তাদের দেওয়া হবে। এবং আপনারা শুনলে অবাক হবেন, ১.৭ বিলিয়ন কোম্পানিটি বিক্রি করা হয়েছে এবং $২৪০ মিলিয়ন সাবেক কর্মীদের ভিতরে বিতরণ করে দিয়েছেন সেই ফ্যাক্টরির মালিক। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো ক্রিসমাসের সময় এই ধরনের উপহার আর কখনো পাওয়া যায়নি এমনটি বিভিন্ন সংবাদপত্রে জানাচ্ছে। এবং প্রতিটি মালিক, প্রতিটি কর্মচারী যারা সেই কোম্পানিতে কাজ করেছে, কোম্পানির নাম হচ্ছে ফাইবার বন্ড। এই ফাইবার বন্ডের সিইও গ্রাহাম ওয়াকার, তিনি তার কর্মীদের সন্তুষ্ট করতে চেয়েছেন কোম্পানিটি বিক্রি করার সময় এবং প্রতিটি কর্মচারী তারা পেয়েছেন ন্যূনতম পক্ষে $৪ লক্ষ। প্রায় ৫৪০ জন ফুল টাইম কর্মচারী ন্যূনতম $৪,৪৩,০০০ পেয়েছেন। অনেকে যারা এর চাইতে বেশি দিন ধরে কাজ করছেন তারা আরো কিছুটা বেশি পেয়েছেন। এবং এই ঘোষণা যখন গত জুন মাসে তারা তাদের চিঠিতে পান যে কোম্পানি বিক্রি হয়ে গেলে তারা একটি উল্লেখযোগ্য পরিমাণ অর্থ পাবেন, তখন তারা অনেকেই সেটি বিশ্বাসও করেননি।
কিন্তু যখন তারা চূড়ান্ত সিদ্ধান্তটি জানলেন, অনেকেই আবেগে কেঁদে দিয়েছেন যে তারা কোনোদিন ভাবেননি যে এই প্রতিষ্ঠানে চাকরি করার পর তাদের জীবনে এই ধরনের একটি সুযোগ আসবে এবং তাদেরই একজন কর্মচারী যিনি ২৯ বছর ধরে সেই প্রতিষ্ঠানে চাকরি করেন, যার বয়স এখন ৫২। তিনি বলেছেন যে এই সুযোগের মাধ্যমে তিনি ১৯৯৫ সালে কারখানাটিতে চাকরি শুরু করেছিলেন মাত্র ঘন্টায় ৫.৩৫ ডলারে। সেই তিনি আজকে পেয়েছেন $৪,৪৩,০০০ এবং এর মাধ্যমে তিনি তার সম্পূর্ণ বাড়িটির মর্টগেজ পরিশোধ করে তো দিয়েছেনই, পরিশোধ করেছেন। বরং আশেপাশের একটি শহরে নতুন একটি ব্যবসা কেন্দ্র খোলার সুযোগ পেয়েছেন এই অর্থের মাধ্যমে। তার জীবন ধন্য এই কারখানাতে চাকরি করে এবং তিনি তার সেই কারখানার মালিককে অকুণ্ঠ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। শেষ করছি আবহাওয়ার খবর। তাহের একটু আগেই বলেছেন, আগামীকাল শুক্রবার থেকে জরুরি অবস্থা আবহাওয়ার ঘোষণা করা হয়েছে। নিউ ইয়র্ক সিটি, আশেপাশের এলাকা, কানেকটিকাট, নিউ জার্সিতেও এই ধরনের আ ব্যা তু প্রচন্ড তুষারপাতের আশঙ্কা রয়েছে। বলা হচ্ছে ৬ থেকে ৫ থেকে ৭ ইঞ্চি পর্যন্ত তুষারপাত শুধু নিউ ইয়র্ক সিটিতেই আশঙ্কা রয়েছে এবং এটি শুরু হবে শুক্রবার মধ্যরাতের পর থেকে। তার আগে থেকে হালকা, হালকা তুষারপাত হবে। তবে জমতে শুরু করবে মধ্যরাতের পর থেকে এবং শনিবার দুপুর পর্যন্ত জমার সম্ভাবনা আশঙ্কা রয়েছে। নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং আশেপাশের এলাকাগুলিতে সেন্ট্রাল সাউদার্ন এবং সেন্ট্রাল নিউ ইংল্যান্ডেও এই তুষারপাতের সম্ভাবনা রয়েছে জানিয়েছে ওয়েদার সার্ভিস। ৪ থেকে ৮ ইঞ্চি পর্যন্ত পার্বত্য বলা হচ্ছে এবং কোনো জায়গায় ১০ ইঞ্চিও হতে পারে তুষারপাত এবং সেটি বলা হচ্ছে ঘন্টায় ১ ইঞ্চিরও করে তুষারপাত জমারও আশঙ্কা রয়েছে। আপনারা সবাই সতর্ক থাকবেন আগামীকাল শুক্রবার অপরাহ্ন থেকে শনিবার দুপুর পর্যন্ত। আপাতত এখানে শেষ করি। আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে জনাব জয়নুল আবেদিন ফারুক। ফারুক ভাই বোধহয় খুব সম্ভবত গাড়িতে আছেন। সো ওনার গাড়ির জয়নুল ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? নামটা জয়নাল না, জয়নুল আবদিন ফারুক। জয়নুল নামটা আবেদিন ফারুক ভাই আমাদের জয়নুল একটু আবেদিন ভালো ফারুক। উচ্চারণ করে নাকি? হ্যাঁ, জি, এতদিন নামটাও ঠিক করে বলেন না। বলেন, হ্যাঁ গাড়িতে, আমি তো কেমন নোয়াখালী আছেন যাচ্ছি। আপনি বলেন? সরি ফর ইট। হ্যাঁ তাহের ভাই আছি ভালো। জি আচ্ছা, আপনি বোধহয় নোয়াখালীতে যাচ্ছেন। জি আপনাকে অভিনন্দন যে আপনি শুনতে পাচ্ছি আপনি গিয়ে নমিনেশন সাবমিট করবেন। কংগ্রেচুলেশন অবশ্যই। আপনাকে। উইশ ইউ অল দ্য বেস্ট। বাট আমি যে হ্যাঁ, জিনিসটা থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আমরা যারা প্রবাসে যারা আছি তারা জানতে চাই যে কালকে তো তারেক রহমান সাহেব দেশে ফিরলেন এবং দেশে ফেরার যে অভূতপূর্ব যে সমাগম এবং তাকে স্বাগত জানানোর যে মানুষের যে আবেগ, এটা আসলে ইতিহাসে একটা বিরল দৃশ্য ছিল। বাট উনি যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের মধ্যে বলেছেন আই হ্যাভ অথবা উই হ্যাভ এ প্ল্যান। এই আই হ্যাভ বা উই হ্যাভ এ প্ল্যান, এই প্ল্যানটি কী হতে পারে, এই বিষয় নিয়ে অনেকের মধ্যে আপনার আগ্রহ আছে, জানার কৌতূহল আছে। আপনি কি একটু বলবেন? দেখুন, আপনি এখন বাংলাদেশে বাজে সকাল, আপনাদের রাতে নিউ ইয়র্কের বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা ১৬ বছর ধরে নির্বাসনে থাকা অবস্থায় প্রিয় নেতা তারেক রহমানকে সহযোগিতা করেছেন, সমর্থন দিয়েছেন, শহর দিয়েছেন। মানে বাংলাদেশে গতকাল ২৫শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে ৬,৩০০ প্রায় ১৪ দিন পর উনি বাংলাদেশের মাটিতে পা রেখে বাংলাদেশের মাটি স্পর্শ করেছেন এবং সিলেটে যখন উনি ল্যান্ডিং করেন তখনও সিলেটে দরবারের উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে বলেছেন, আল্লাহ পাক আমাকে ভালো রাখো, দেশবাসীকে ভালো রাখো, আমার মাকে সুস্থ করো। তারপরে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১টা ৫৫ বা ১১টা ৫০-এর মধ্যে উনি অবতরণ করেন। লক্ষ জনতা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সুশৃঙ্খল ভাবে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে নেতাকে স্বাগত জানিয়েছে। সেই নেতা ৩০০ ফিটে সভাস্থলে আসতে প্রায় ৩ ঘন্টার উপরে সময় লেগে যায়। সেটাতে বোঝা যায় বাংলাদেশের মানুষ এই শীতের সময় এবং বাংলাদেশের মানুষ যে তারেক রহমানকে ১৬ বছর স্বৈরাচারের সময় দেখতে পায় না, বিভিন্ন অজুহাতে তাকে দেশে আসতে দেয় নাই, সেটাই প্রমাণ করেছে। শীতকে উপেক্ষা করে সেই পঞ্চগড় থেকে, সেই খাগড়াছড়ি থেকে, টেকনাফ থেকে, তেঁতুলিয়া থেকে লক্ষ লক্ষ
মানুষ সেদিন গতকালকে উপস্থিত হয়ে গেল। মানুষের আবেগ, সে আবেগটা ছিল উনি মাটিতে নেমে স্বল্প সময়ে যে বক্তব্য উনি যেই কথাটুকু আপনি বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান, এটা তো আজকের না, নির্বাচনে থাকার পরেই উনি বসে বসে বাংলাদেশে যদি আল্লাহ পাক কোনোদিন ওনাকে বাংলাদেশে নিয়ে আসেন, স্বৈরাচারের পতন হন, স্বৈরাচার বিদায় নেই, ইনশাল্লাহ একদিন জনগণের দোয়াই বাংলাদেশে আসবেন, সে আশা তো গতকাল মানুষকে উনি আশার বাণী দিয়েছে। সেই প্ল্যানটা আজকের না, স্বৈরাচার থাকতেই 2-3 বছর আগেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের মানুষের জন্য, সেবা করার জন্য, সংবিধানের জন্য, গণতন্ত্রের জন্য, বিচার বিভাগের জন্য, দুদুগের জন্য যেসব কথাগুলো বলেছেন, সেই কথাগুলো তো আজকে গতকালকে তার ইঙ্গিত বহন করে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। সো আপনারা কি ওনার যে এই বাংলাদেশে আগমন, এই আগমনে বিএনপি এবং বাংলাদেশের যে রাজনীতি, এই রাজনীতির প্রেক্ষাপটে কি ধরনের মানে পরিবর্তন আসতে বলে আপনার মনে হয় পার্টি এবং দলের তৎপরতা এবং দেশের রাজনীতিতে? দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নতুন দল নয়। যে এই দলের নেতা এই দলটি প্রতিষ্ঠা করেছেন, সেই দলের নেতা ছিল সকল কিছু উপেক্ষা করে নিজ বাহিনীর প্রধানকে হত্যা করে বাংলাদেশের স্বাধীনতা করেছেন। বিশ্বের দরবারে যে কয়দিনে উনি ক্ষমতায় ছিলেন, বিশ্বের দরবারে একজন শীর্ষস্থানীয় গ্রহণযোগ্য নেতা হিসেবে উনি আবির্ভূত হয়েছিলেন। সেই কারণে আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু একবার ক্ষমতা না, কয়েকবার ক্ষমতা যাওয়ার সৌভাগ্য হয়েছে জনগণের দোয়ায়, জনগণের ভোটের মধ্য দিয়ে। তাই আমি মনে করি যে অতীতের ন্যায় এবারও যেই নেতা 16 বছর প্রবাসী থেকে, নির্বাসনে থেকে বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জনগণের জন্য সেবা, শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন, উন্নতি, যোগাযোগ, স্কুল, কলেজ, লেখাপড়া, মাদ্রাসা, মসজিদ, যেগুলো নিয়ে উনি চিন্তা করছেন, আশা করি যদি জনগণ আগামী 12ই ফেব্রুয়ারি 2026 এই দিনে যদি আল্লাহ পাক একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়, আমি একজন 5 বারের সাবেক সংসদ সদস্য হিসেবে আমি আল্লাহ পাকের কাছে এই শুক্রবার, গরিবের হজের দিন বাংলাদেশে আজকে সকালবেলায় জনগণের কাছে আপনার মাধ্যমে, একটি পপুলার টাইমস এর মাধ্যমে আমি আহ্বান জানাবো, আসুন একটি সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য যে আশ্বাস অতীতে উনি দিয়েছেন, 16 বছরে দিয়েছেন, সেটা যেন আমরা লাভ করতে পারি। আসুন সবাই 12ই ফেব্রুয়ারি 2026 ধানের শীষে ভোট দিই। থ্যাংক ইউ সো মাচ। লাস্ট একটা প্রশ্ন করতে চাই আপনাকে, যে 17 বছর হলো, 17 বছরে আপনি জানেন যে বাংলাদেশের অনেক পরিবর্তন হয়েছে, তরুণ সমাজ এখন সামনে এসেছে এবং তারুণ্যের যে প্রভাব বাংলাদেশের পলিটিক্স এবং আর্থসামাজিক অবস্থায়, এই যে পরিবর্তনের যে ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি, স্বৈরাচার বিরোধী সংগ্রাম, বিভিন্ন জায়গায় তরুণদের যে আপনার অভিযাত্রা, এক্ষেত্রে বিএনপির মধ্যে কি কোনো ধরনের পরিবর্তন আসবে? বিএনপির যে দেখুন আরিফ, আমার সামনে অনেক বিজ্ঞমান ব্যক্তিরা, মানে বুদ্ধিজীবীরা এখানে আছেন, সেজন্য আমি বলতে চাই একটি বিষয়, যে পরিবর্তন তো আসছে। যারা 2014 সাল থেকে বা 2024 পর্যন্ত তরুণ সমাজ যারা নতুন ভোটার হয়েছে, তারা একটা ভোট কোনোদিনও দিতে পারে নাই। তাদের আগ্রহ, উচ্ছ্বাস সবকিছু নির্ভর করছে ইন্টেরিয়াম গভর্নমেন্টের উপর। কারণ ইন্টেরিয়াম গভর্নমেন্ট ইজ নট দি অনলি বিএনপি গভর্নমেন্ট, এটা জনগণের জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে 16 বছর যে আত্মদান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ কোটি মামলার পরেও যারা টিকে আছে, বৈপ্লবিক ছাত্র সমাজকে সমর্থন দিয়ে আজকে যে অবস্থা নিয়েছে, তাই এই তরুণ সমাজের প্রতি, তরুণ ভোটারদের প্রতি আমাদের অশেষ ভালোবাসা থাকবে। আসুন আমরা যারা এখন বৃদ্ধ অবস্থা আছি, 76-এর উপর সময় প্রায় বয়স, তারা তো আশা করে তরুণরাই নেতৃত্ব দিবে। কারণ এই তরুণ সমাজের প্রতি আমার নেতা তারেক রহমান তখন থেকে বলে আসছেন, আপনারাই দেশ, আপনারাই জাতি, সবার আগে বাংলাদেশ,
আপনারাও সবার আগে থাকবেন, এটাই তো সবার কাম্য। থ্যাংক ইউ। সো ওনার এরপরে কি কি প্রোগ্রাম আছে একটু জানতে পারি আমরা, যেমন এই মাসের মধ্যে আর কি কি প্রোগ্রাম আছে, বা আগামী মাসে কি কি প্রোগ্রাম আছে? দেখুন, আপনি এখন আমাদের থেকে প্রায় অনেক দূরে, আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখবে। যারা এই আলোচনা আসছেন সবার জন্য মানে দোয়া করি, আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখবেন। বিশেষ করে আপনাদের কাছে আমার নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই, এবং আমার নেতা তারেক রহমান অনেক আশা নিয়ে, ভরসা নিয়ে বাংলাদেশের মানুষের সেবা করার যে মানসিকতা, আল্লাহ পাক যেন এই শুক্রবার বাংলাদেশে আল্লাহ যেন তৌফিক দান করে। আমি একটা কথাই বলতে চাই, আমি একজন রাজনৈতিক কর্মী। এই রাজনৈতিক কর্মী হিসাবে আমি গণতন্ত্র, বাংলাদেশের মানুষের সেবা, স্বাস্থ্য, শিক্ষা এই নিয়ে এগিয়ে যাওয়ার জন্য যদি আল্লাহ পাক তারেক রহমানকে বাংলাদেশের সরকার গঠন করার জন্য জনগণ রায় দেন, আমি আশা করব, আমি চেষ্টা করব বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি যে গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জনাব জয়নুল আবেদিন ফারুক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে আছেন জনাব গোলাম মর্তুজা, যিনি বাংলাদেশ সরকারের মুখপাত্র এবং একজন অত্যন্ত জনপ্রিয় সাংবাদিক। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যোগদান করার জন্য। আমাদের সাথে আছেন জনাব হাসান ফেরদৌস, আমাদের সাথে আছেন জনাব ইব্রাহিম চৌধুরী খোকন, আমাদের সাথে আছেন জনাব হেলালুদ্দিন রানা। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করি আমি হেলালুদ্দিন রানা থেকে। হেলালুদ্দিন রানা, আজকে তারেক রহমান সাহেব যে দেশে এসেছেন এ বিষয়ে তো একটা হচ্ছে আমরা দেখেছি মানুষের আবেগ অনুভূতি, যেভাবে কোটি কোটি মানুষ বলা যায় সারা দেশের, যদি আমরা বলি লক্ষ লক্ষ মানুষ তো ঢাকাতেই জড়ো হয়েছিল, কোটি মানুষের আগ্রহ। বাট বাংলাদেশের যে পলিটিক্যাল যে অন্যান্য যে দল আছে, এই দলগুলো কি প্রতিক্রিয়া জানিয়েছে? জি, ধন্যবাদ আপনাকে আবু তাহের। সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আমার সাথে যারা সহ আলোচক রয়েছেন আজকে। আমি আপনার সাথে একটু এড করেই শুরু করছি। আমি মানব জমিনের একটা সংবাদের দৃষ্টি আকর্ষণ করছি। মানব জমিন বলছে যে ৩৬ কোটি চোখ কালকে প্রত্যক্ষ করেছে তারেক রহমানকে। একটু কাব্যিক ভাবে লিখেছে। কি বুঝি নাই। ৩৬ বাংলাদেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি চোখ তারেক রহমানের এই প্রত্যাবর্তনটা প্রত্যক্ষ করেছে, এটাই বলছে মানব জমিনের রিপোর্ট, তাদের লিড রিপোর্ট। তো যাই হোক, আমি আবার এই বয়সে অন্তত তারেক রহমান নিয়ে তো কয়েকটি প্রত্যাবর্তন আমরা দেখেছি বা সুযোগ হয়েছে। যখন শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন তখনও আমি কিশোর ছিলাম, আমার বয়স ছিল ১২ বছর। তো তারটাও আমার কিছু কিছু স্মরণে আছে, যদিও আমি ঢাকায় না, আমি দেশের একটা প্রত্যন্ত অঞ্চল থেকে এটা প্রত্যক্ষ করেছিলাম, এবং আজকের মতো সোশ্যাল মিডিয়া ছিল না, টেলিভিশনের এমন সুযোগ ছিল না। তারপরেও আমরা পত্রপত্রিকার খবরেই সেটা প্রত্যক্ষ করেছিলাম। তারপর তো হাসিনার সময়, হাসিনা যখন প্রত্যাবর্তন করলেন সেটাও দেখলাম। আর গতকাল তারেক রহমানের যে প্রত্যাবর্তন, সেটা তো আপনি শুরুতেই বলেছেন বা আমরা সকলেই জানি কম বেশি, এটা তো ঐতিহাসিক তো বটেই, অভূতপূর্ব। এবং আমি বলবো এটাকে গণতন্ত্রের জন্য নতুন একটি আমি জানতে চাচ্ছি বিভিন্ন দল কি বলছে, আপনার কমেন্ট আমার দরকার নাই। আচ্ছা, ঠিক আছে, না আমার কমেন্টটা তো বললাম যেহেতু সুযোগ আছে। তো জামাতের আমির কে দিয়েই আমি শুরু করতে চাই। তিনি অবশ্য খুব সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেছেন যে সপরিবারে তারেক রহমানকে সুস্বাগতম জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। পলিটিক্যাল কমেন্ট নাই, পক্ষে বিপক্ষে উনি কিছু নাই, শুধু ওয়েলকাম করেছেন, এটা আর কি। আমার মনে হয় তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, পরে হয়তো তার প্রতিক্রিয়া দেবেন আর কি। এনসিপির নাহিদ প্রতিক্রিয়ায় বলেছেন, তার প্রতিক্রিয়ায়, যে তারেক রহমানের প্রত্যাবর্তন হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক দিক এবং এটাকে গণতন্ত্রকে সুসংহত করবে, গণতান্ত্রিক চর্চাকে। আবার চরমুনায়ের পীর বলেছেন যে তারেক রহমানের ফেরা রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। আমরা জাপারও একটি প্রতিক্রিয়া পেয়েছি, সেটা জানিয়েছেন, পত্রপত্রিকায় নিউজ এসেছে, সেটা বলেছেন রুহুল আমিন হাওলাদার এবং আনিসুল ইসলাম মাহমুদ। তারা বলেছেন, তাদের যৌথ বিবৃতি বলা যায় যে তারেক রহমানের প্রত্যাবর্তন, আপনি এখানে একটু খেয়াল করবেন, তারা কিন্তু নির্বাচনটার দিকেই ফোকাস করেছেন, যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ
সৃষ্টিতে সহায়ক হবে, এমনটা তারা মনে করছেন। আবার সরকারের পক্ষ থেকে আমাদের প্রেস সচিব মহোদয়ও কিন্তু একটা প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন যে তারেক রহমানের ফেরাটা রাজনীতির শূন্যতা পূরণ করবে, অর্থাৎ বর্তমান সময়ে যে রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে সেটার একটা হাল হবে বা এই শূন্যতা পূরণ করতে সাহায্য করবে। তো এই হচ্ছে মোটামুটি মোটা দাগে মানে পলিটিক্যাল রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা আলোচনায় আসবো এখন। আমরা শুরু করি জনাব গোলাম মুর্তজা আপনাকে দিয়ে। গোলাম মুর্তজা, আপনি জানেন যে তারেক সাহেব ফিরেছেন এবং আপনি দেখেছেন যে মানুষের যে আবেগ অনুভূতি, বিভিন্ন মিডিয়ার যে আপনার মানে কি বলে তার যে লাইভ কাভারেজ, পত্রপত্রিকার কাভারেজ, আমার কাছে মনে হয় যে আমার কাছে মানে ভেরি আনপ্রেসিডেন্ট। আমি এরকম দেখিনি আমার জীবনে, আমার সাংবাদিকতার জীবনে কোনো ঘটনাকে, কোনো রাজনৈতিক নেতাকে নিয়ে এত বেশি মানে কাভারেজ। সো সব কিছু মিলিয়ে আমি যদি বলি, আপনার কাছে জিনিসটি কেমন মনে হচ্ছে? হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট অফ ইট? দেখেন, এখানে তারেক রহমানের ফেরার দুটি দিক। তার একটি দিক, তারেক রহমান ফিরে এসেছেন। তারেক রহমান বিএনপির নেতা। বিএনপির নেতা বলতে তিনি কাগজে কলমে বা অফিসিয়ালি বিএনপির দ্বিতীয় প্রধান ব্যক্তি। আর সেটা যদি বাদ দেই, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি বিবেচনায় নিলে তাহলে তারেক রহমানই আসলে বিএনপির প্রধান নেতা এখন, এবং শুধু এখন না, অনেক দিন যাবৎ তিনি লন্ডনে অবস্থান করেও দলকে আসলে তিনি সিনিয়র নেতাদের তত্ত্বাবধানে তিনি পরিচালনা করছিলেন। তারেক রহমানের ফেরাটা, আপনি যে কথাটা বললেন, কয়েকটি কারণে খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে বিএনপির ব্যাপার। তারেক রহমান ফিরলেন, বিএনপি নেতারা, কর্মীরা, সমর্থকরা চাঙ্গা হবেন। এর পরিপ্রেক্ষিতে ভোটের হিসাব, বিএনপির এক রকমের হিসেব আছে এবং সেটা নিয়েও হয়তো আমি কথা বলতে পারি, আমার সেখানে মূল্যায়ন আছে, কিন্তু আমি সরকারের এই অবস্থানে থেকে ওই অংশটা নিয়ে কথা বলতে চাই না, যে তারেক রহমান ফেরার পরিপ্রেক্ষিতে বিএনপি কতটা লাভবান হবে, কিভাবে লাভবান হবে, ভোটে তার কি প্রভাব পড়বে, এই জায়গাটা নিয়ে আমি কথা বলতে চাই না। এই যে জায়গাটা, যে তারেক রহমানের ফেরাটা তাৎপর্যপূর্ণ সরকারের জায়গা থেকে যে দেখা, সেই জায়গাটি তো খুব তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন দেওয়ার ক্ষেত্রে বদ্ধপরিকর। সেই অনুযায়ী সবকিছু এগিয়ে যাচ্ছে। সেই এগিয়ে যাবার ক্ষেত্রে নির্বাচন চায় না, নির্বাচন ঠেকাতে চায়, নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, এরকম শক্তিশালী একটি পক্ষ আছে। একটি পক্ষ শক্তিশালী বলতে বুঝাচ্ছি 5 অগস্ট যারা পরাজিত হয়েছে, যারা দেশ থেকে পালিয়েছে, বিতাড়িত হয়েছে, সেই শক্তিটি বাংলাদেশে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হতে দিতে চায় না। সেই শক্তিটি এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ত ইতিমধ্যেই হয়েছে এবং সামনের সময়টিতে আরো বেশি হবে বলে ধারণা করা হয়, কারণ তারা প্রতিনিয়তই এই ঘোষণাটা বা এই হুমকিটা দিচ্ছেন। এবং সরকার নির্বাচন করতে বদ্ধপরিকর। সেরকম একটা জায়গাতে বিএনপি যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং সেই দলটির যিনি প্রধান নেতা, সেই নেতা দেশে ফিরবেন কি ফিরবেন না সেটা নিয়ে যখন জল্পনা কল্পনা চলতে থাকলো এবং একটা পর্যায়ে এসে সেটা কিছুটা প্রশ্ন তৈরি করলো, তখন পলাতক ফ্যাসিস্ট শক্তি এবং দেশের ভেতরে অবস্থান করা কিছু সংখ্যক মানুষ, তাদের মধ্যে কেউ সাবেক সাংবাদিক, কেউ বর্তমান সাংবাদিক, যারা টক শোতে, যারা তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে, ফেসবুকে কথা বলেন, তারাও আছেন কয়েকজন, সংখ্যা খুব বেশি নয়। তারা একটা জিনিস ছড়াতে চেষ্টা করলেন যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন সরকার করতে চায় সেই নির্বাচনটি হবে না। সেই নির্বাচনটি হবে না বলে তারা নানা রকমের প্রচারণা চালালেন। এই প্রচারণা তারপরে যখন তফসিল ঘোষণা হয়ে গেল, নির্বাচনের তারিখ নির্দিষ্ট হয়ে গেল, সেই সময় তাদের প্রচারণা বলা ঠিক নয়, এটা একটা প্রোপাগান্ডা, তারা প্রোপাগান্ডা ছড়াতে চেষ্টা করলেন যে তারেক রহমান দেশে ফিরবেন না। তারেক রহমান দেশে ফিরবেন না বলে যে এই যে প্রোপাগান্ডা, এবং নির্বাচন হবে না, নির্বাচন একদিকে প্রতিহত করা হবে ফ্যাসিস্ট শক্তি বলছে, আর একদিকে টেলিভিশনগুলোতে বা টকশোতে এসে বলা হচ্ছে যে নির্বাচন হবে না। তো এই দুটি মিলিয়ে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হলো, জনমনে একটা প্রশ্ন তৈরি হলো যে সত্যিই কি নির্বাচন হবে। এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে তারেক রহমানের ফেরা এবং না ফেরাটা খুব
গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়ালো। এবং সেই বিষয়ের জায়গাতে যখন তারেক রহমান শেষ পর্যন্ত তারিখ দিয়ে তিনি যখন 25 ডিসেম্বর বাংলাদেশে ফিরে আসলেন, এই ফিরে আসার সবচেয়ে বড় তাৎপর্যটা হচ্ছে যে 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হওয়ার কথা, সেই নির্বাচনটি নিয়ে আর কারো মনে কোনো সংশয় বা সন্দেহ থাকলো না। এখন সংশয় বা সন্দেহ আছে যে সন্ত্রাস হবে কিনা, পলাতক শক্তি কতটা সন্ত্রাসী কার্যক্রম করবে, কতজন মানুষ মারবে, কত জায়গায় আগুন দিবে, সেটা নিয়ে একটা শঙ্কা আছে, তারা যেহেতু হুমকি দিয়েছে। কিন্তু তারেক রহমান ফিরে আসার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে এবং নির্বাচনটি অনুষ্ঠিত হওয়া দরকার বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে, গণতন্ত্রের উত্তরণের পথে যাত্রা শুরু করার জন্য, যাত্রা ইতিমধ্যেই শুরু করেছে, প্রতিষ্ঠিত করার জন্য এই নির্বাচনটি খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে বাংলাদেশে বিগত 3টি জাতীয় নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। সেই হিসেব করা হয় যে বাংলাদেশে বর্তমানে যে মোট ভোটার আছে, সেই ভোটারের +/- 48% ভোটার আছে যারা এবারের নির্বাচনে প্রথম ভোট দেবেন। তারা ভোট দেওয়ার ব্যাপারে খুবই উদগ্রীব হয়ে আছেন। বাংলাদেশের সাধারণ মানুষ যারা ভোট দিতে চান তারা ভোট দেওয়ার ব্যাপারে উদগ্রীব হয়ে আছেন। এবং এই সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনটি পৃথিবীর সব দেশ, বাংলাদেশ তো কানেক্টেড যে সমস্ত দেশের সঙ্গে, সারা পৃথিবীর সঙ্গেই কানেক্টেড, ইউরোপিয়ান ইউনিয়নের কথা বলি, উত্তর আমেরিকার কথা বলি, আর সবাই বাংলাদেশে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় এবং সরকার সেই নির্বাচনটি দিতে চায়। এবং সেই নির্বাচনটি অনুষ্ঠিত হবার ক্ষেত্রে, এই শঙ্কা কেটে যাওয়ার ক্ষেত্রে তারেক রহমান যেহেতু খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, তো সেই কারণে তারেক রহমানের ফিরে আসাটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমি ওই অংশটি নিয়ে বলবো না কথা, যেটা শুরুতে বললাম যে বিএনপির কি প্রতিক্রিয়া হবে, নির্বাচনে বিএনপির ফলাফল কেমন হবে, বিএনপি কতটা চাঙ্গা হবে, কি হবে, ওই অংশটি নিয়ে আমি কথা বলবো না। আপনি কথা বলতে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনার কাছে আবার আসবো, একটু আমরা কথা বলি সবার সাথে। হাসান ভাই আপনার কাছে যাই, ইব্রাহিম জিকুন আপনার কাছে আসছি যে তারেক রহমান সাহেব কালকে বলেছেন উই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান, দুটোই বলেছেন তিনি, এবং তিনি একটি বক্তব্য রেখেছেন। তিনি ফিরে এসেছেন এবং আসলে ব্যাপার হচ্ছে যে এটা আসলেই অভূতপূর্ব ছিল, যেভাবে জনস্রোত রাস্তায় নেমে এসেছিল তাকে অভ্যর্থনা জানানোর জন্য। আমরা তার বক্তব্যের একটু জাস্ট শুনে আসিনি কি বললেন, মাত্র 30 সেকেন্ড, অ্যান্ড দেন আপনার বক্তব্যটা শুনবো। একটু আমরা দেখি শুনে কি বলছেন। দেখছেন যে তারেক রহমানের গাড়ি বহরকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক কড়া নিরাপত্তা এবং সাধারণ যে সকল মানুষেরা রয়েছেন তারেক রহমানকে দেখার জন্য, একটিবার দেখার জন্য এবং তার কথা শোনার জন্য রাজধানীর 300 ফিট এলাকায় কিন্তু তারা ভিড় জমিয়েছিলেন। এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের লাগবে। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অ্যান্ড ফর দ্য কান্ট্রি। ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। আল্লাহ হাফেজ। আপনি শুনলেন যে আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান, এবং এই প্ল্যান বাস্তবায়ন করলে দেশে, এবং তিনি বলেছেন সবার সহযোগিতা কামনা করেছেন, কারো বিরুদ্ধে কোনো কথা বলেন নাই। এবং দিস ইজ ভেরি সিগনিফিক্যান্ট যে আমরা এর আগে বাংলাদেশের পলিটিক্সের বেসিক্যালি এই ধরনের জিনিস দেখি নাই। দেখা যায় যে যারাই বক্তৃতা করতে তারা একে অন্যকে বা তার প্রতিপক্ষকে মারাত্মকভাবে আক্রমণ করে, কিন্তু তার বক্তৃতার মধ্যে আমরা একটা নতুন একটা বিষয় দেখেছি, কালচার, যেটা তিনি অন্য কাউকে কোনোভাবে আকারে ইঙ্গিত আক্রমণ করেননি। আপনার কাছে কেমন মনে হলো? হোয়াট ইজ দ্য প্ল্যান? ধন্যবাদ তাহের। আমি গতকাল একটা কথা বলেছিলাম যে আমার উদ্বেগের কথা বলেছিলাম এবং প্রত্যাশার কথা বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে। জি, আমি উদ্বিগ্ন ছিলাম এই ভেবে যে এই তারেককে আমরা চিনি, এই তারেক হাওয়া ভবনের তারেক, এই তারেক খাম্বা কোম্পানির তারেক। 24 ঘন্টা পরে আপনাকে বলছি আমি, আমার উদ্বেগ অনেক প্রশমিত হয়েছে। আমি অনেক বেশি আশাবাদী তারেক রহমানকে নিয়ে। আমি কয়েকটা কারণ বলি আপনাকে, সংক্ষেপে বলি। সিম্বলিজম, রাজনীতিতে সিম্বলিজম খুব গুরুত্বপূর্ণ। তারেক এসে কি করলেন? খালি পায়ে মাটি ছুলেন,
তারেক কি করলেন? তার জন্য সিংহাসন প্রস্তুত ছিল, সিংহাসন ছেড়ে তিনি প্লাস্টিকের চেয়ারে বসলেন। তারেক তখনই চলে যেতে পারত তার মায়ের কাছে, না যেয়ে তিনি কি করলেন? বললেন যে আমার মা আপনাদের সবার জন্য সারা জীবন সংগ্রাম করেছে, আমি আগে আপনাদের সাথে কথা বলবো। এই সিম্পল সিম্বলিজম গুলো আমাকে এই কথা বলছে যে আজকের এই তারিখ 17 বছর আগের তারিখ, এক তারিখ নয়, অনেক পরিণত তারিখ। এটা একটা দিক। আমার কাছে খুব আকর্ষণ লেগেছে, তাকে দেখেন মঞ্চে কারা, সব 70 ঊর্ধ্ব, কুকড়ে আসা চামড়া, স্পষ্ট করে বাংলা বলতে পারে না, এমন সব বৃদ্ধ, প্রায় বৃদ্ধ নেতা। তারেক সেখানে একটা ইউথফুল ইমেজ প্রেজেন্ট করছে। বাংলাদেশ এমন একটা দেশ যার 1/3 মানুষের বয়স 30-এর কম। এই 30-এর কম বয়সরাই বাংলাদেশে গত বছর জুলাইতে অগাস্টে বিপ্লব ঘটিয়েছে। এই 70-80 বছরের বুড়োদের পক্ষে সেই তরুণদের স্বপ্নকে বাস্তবায়ন সম্ভবপর নয়। তারেক তরুণ নয়, 60 বছর বয়স, কিন্তু তার ইউথফুল ইমেজ আছে, তাকে তিনি রিপ্রেজেন্ট করেছেন। সবচেয়ে যেটা ভালো লেগেছে আমার কাছে, তারেক তার পুরো বক্তৃতায়, 20 মিনিটের বক্তৃতায় কোথাও হিংসার কথা বলেননি, কোথাও প্রতিহিংসার কথা বলেননি, রিভেঞ্জের কথা বলেননি। আমরা জানি সে কিভাবে এই দেশ ছেড়েছে, কি কষ্টে দেশ ছেড়েছে। সে লোকটি ফিরে এসে কি বলছেন? আসুন একসাথে কাজ করি। কি জন্যে? খুব স্পষ্ট করে একটা কথা বারবার বলছেন তিনি, শান্তি ও নিরাপত্তা, শান্তি ও নিরাপত্তা। আরো ইন্টারেস্টিং, এই প্রথম একজন লোককে দেখলাম যে স্পষ্ট করে বলছে অসাম্প্রদায়িকতার কথা, পাহাড়ি মানুষ, সমতলের মানুষের কথা। আমি কোনোদিন শুনিনি আমাদের কোনো নেতা পাহাড়িদের কথা কখনো বলে, উনি বলেছেন। আর একটা জিনিস অ্যাড করি, আমার খুব ভয় ছিল, আমি এখনো ভীত, বাংলাদেশে মৌলবাদী রাজনীতির উত্থান ঘটেছে। গতকালই আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে জমিয়াতি উলেমার লোকেরা যোগ দিয়েছে বিএনপির খাঁচায়, তারা ধর্মীয় আইন প্রবর্তনের কথা বলছে। তারেক কিন্তু সে কথা বলছেন না। তিনি পাক্কা মুসলমান, আমাদেরকে স্পষ্ট করে জানাচ্ছেন, কিন্তু সবার জন্য আইন তিনি বলছেন, সকল ধর্মের মানুষের জন্য আইনের কথা তিনি বলছেন। আমি শেষ কথা বলছি, আর একটা যেটা আমার কাছে ইমপ্রেসিভ মনে হচ্ছে, এই সময় খুব বেশি প্রয়োজন আমাদের প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক স্থাপন। তারেক তার বক্তব্য কোথাও, আমাদের সব নেতারাই যে কথা বলেন, ভারতের আগ্রাসী রাজনীতি, আধিপত্যবাদ, কোনো কথা বলেননি। এটা একটা বড় সিগন্যাল আমি মনে করি, আমি ভারতের কাছ থেকেও আমাদের কাছ থেকেও, যে আমরা উই ক্যান ওয়ার্ক টুগেদার। শেষ কথা বলি, আপনার যে ভিডিওটা আপনি দেখালেন, লক্ষ্য করে দেখবেন কয়েক হাজার পুলিশ, সেনাবাহিনী, বিডিআর সব তারেককে নিরাপত্তা দিচ্ছে। তার মানে এই সরকারের সঙ্গে তারেক মানে বিএনপির একটা আঁতাত তৈরি হয়েছে। 4 দিন আগে মাত্র এই সরকার চূড়ান্ত ব্যর্থতার প্রমাণ দিয়েছে, মাত্র 4 দিন আগে সরকার হিসেবে, রাষ্ট্র হিসেবে চূড়ান্ত ব্যর্থতার প্রমাণ তারা রেখেছে। সেই সরকার চাইলে যে নিরাপত্তা দিতে পারে, তার একটা প্রমাণ দেখলাম আমরা। এটার আন্ডারলাইন সিগনিফিকেন্স আমার মনে হচ্ছে যে একটা সম্পর্ক, একটা আঁতাত, একটা অ্যালায়েন্স তৈরি হয়েছে এই সরকারের সাথে বিএনপির। এটা ভালো কি মন্দ পরের কথা বলবো আমি, কিন্তু তৈরি হয়েছে। অ্যাটলিস্ট সেই মেসেজটা আমি এই ইমেজগুলি থেকে স্পষ্টভাবে পেলাম। থ্যাংক ইউ। এবং আপনি দেখেছেন যে আমরা লাইভ দেখতে পেয়েছি যে তিনি প্রফেসর ইউনূস সাহেবের সাথে কথা বলছেন এবং গ্র্যাটিটিউড এক্সপ্রেস করেছেন, এবং প্রফেসর ইউনূস সাহেব তাকে ওয়েলকাম করেছেন। এগুলো সবই আসলে আমাদের দেশের পলিটিক্স, এইসব দৃশ্য আমরা দেখি নাই এর আগে কখনো। সো ইটস দেখলে এই সিম্বলিজমটা আপনাকে বুঝতে হবে, উনি এটা কেন করছেন, এবং আমার ধারণা যে যখন ইউনূস সাহেব গিয়েছিলেন লন্ডনে, তখনই তাদের মধ্যে একটা অলিখিত চুক্তি হয়েছে, এবং সেই চুক্তি অনুসারে স্তরে স্তরে, ধাপে ধাপে কিন্তু আমরা এই আজকের 12 ফেব্রুয়ারি নির্বাচনে এসে পৌঁছেছি। এটি ভালো কি মন্দ পরের কথা, কিন্তু একটি চুক্তি যে হয়েছে, অলিখিত চুক্তি, আমরা গতকাল তার একটা বাস্তবায়ন দেখলাম। কোথাও একটি মাত্র ঘটনা ঘটেনি। সিদ্ধহরিতে বোধকে একটি ককটেল ফুটেছে, এর বাইরে কোথাও কোনো কিছু ঘটেনি। রিমার্কেবল। 10 লক্ষ 12 লক্ষ লোক ঢাকায় জমায়েত হয়েছে, কিছু ঘটলো না। মানেটা কি? সরকার চাইলে সরকার বিশৃঙ্খলা দমন করতে পারে। যে কথা মুর্তজা বলেননি, সে কথা আমি বলছি। তা হচ্ছে এই যে এই সরকারের ভেতরেই লোক আছে, এই সরকারের ভেতরে একটা অংশ আছে যারা এই সরকারকে ব্যর্থ হতে দেখতে চায়। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী খোকন, যাই আপনার কাছে। সো আপনি দেখেছেন যে পত্রপত্রিকার কাভারেজ, এবং একটু আগে একটি পত্রিকার হেডলাইন যদি আমি আমি হেডলাইনটা পড়ি, আমি আগে একটু জাস্ট সাংবাদিক হিসেবে বোঝার জন্য জিনিসটা, যে আমি যদি আপনাকে হেডলাইনটা একটু পড়ে শোনাই তাহলে আপনি বুঝবেন যে মানে আমি আজ প্রলয়ঙ্করী জনসমুদ্রে জিয়াকে দেখলাম, একটি কাগজের, আমি নাম বলবো না, একটি কাগজের হেডলাইন। এবং এই কাগজের মধ্যে যে লেখা, সেই লেখাপড়া মনে হয়েছে যিনি লিখেছেন তিনি একটা আবেগের মধ্যে নিজেই আবেগের ভিতরে ভাসছিলেন। সো কেউ কেউ যারা সংবাদপত্র নিয়ে সমালোচনা করেন তারাও জিনিসটাকে অন্য চোখে দেখেছেন এবং মনে করেছেন যে সাংবাদিকরা সবসময় যেটা করে যে দে চ্যালেঞ্জ দ্য পাওয়ার। কিন্তু কালকে মনে হয়েছে যে আমাদের বাংলাদেশের সাংবাদিকতা এই বিষয়টি একদম এক পাশে রেখে তারা সবাই অন্য এক জগতে চলে গিয়েছিলেন, এবং এটা সাংবাদিকতার যে নীতিমালার ব্যাপার, এই নীতিমালা কিছু কিছু ক্ষেত্রে ব্যত্যয় ঘটেছে নীতিমালার। আপনি কি মনে করেন? না, ধন্যবাদ আপু। তাই শুনেন, একটা হচ্ছে নৈর্ব্যক্তিক সাংবাদিকতা বলতে যেটা বোঝায়, আপনি সেই অবস্থান থেকে বলতেছেন যে একজন সাংবাদিক মানে সেই কাব্যিক ভাষায় একটা সংবাদপত্রের মানে এখানে তিনি মানে মনে হচ্ছে যে হাসান হুসেনের মানে সেই কারবালার কাহিনী লেখা শুরু করেছেন। এটা অন্য জিনিস। কিন্তু শুনেন, মানে নৈর্ব্যক্তিক সাংবাদিকতার একটা ব্যত্যয় তো আছেই। আমরা অতি উৎসাহী, আমরা মানে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আজকে যদি ঢাকার পত্রিকা দেখেন, মানে সব মানে 8 কলাম জুড়ে মানে এর চেয়ে বড় ঘটনা মানে আর কিছু ঘটতে পারে না, এরকম যেমন আছে। আপনি যদি প্রথম আলো দেখেন, মানে 3 কলাম জুড়ে একটা শিরোনাম করা হয়েছে, মানে সেই আবেগ। এবং সংবাদপত্র আপনি বাংলাদেশের কেন শুধু আমেরিকাও দেখেন, অনেক সময় সমাজে একটা গাইডিং সোর্স হিসাবে কাজ করে। বাংলাদেশে তো একটা শক্ত ভিত্তির গণতন্ত্রে আমরা দাঁড়িয়ে নাই। আমাদের নানান বিষয়ের সাথে আমাদের এখনো সংগ্রাম করতে হচ্ছে। সেই জায়গায় একদম স্বাধীন নৈর্ব্যক্তিক সংবাদপত্র বা সাংবাদিকতা আমরাও সবসময় করতে পারিনি, এখনো সে করার সুযোগ আসে নাই। তো অনেকেই তার নিজস্ব প্রভাব, নিজস্ব আবেগ সংবরণ করতে পারতেছেন না। এবং বর্তমান যে একটা ক্রান্তিকাল চলতেছে, আপনি মানে এক সপ্তাহ আগে সংবাদপত্রের হামলা হয়েছে, সেই হামলার পরে যে সমস্ত সংবাদপত্র তারা কার কাছে, যার প্রতি লক্ষ লক্ষ মানুষ, কোটি মানুষের সমর্থন প্রকাশ্য হয়েছে, তার প্রতি একটা আবেগ দেখাচ্ছেন। আমি সেই সংবাদপত্রের বিষয়ে সংক্ষিপ্ত নোটটা রেখে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার আরেকটা নোট আছে হাসান ভাইকে বা আপনাদের সামনে যদি বলি। আমি মানে 75-এর 15 আগস্টের পরে যে নভেম্বর মাসের 6 তারিখে আমরা দুনিয়ার মজদুর এক হবো বলে আমরা মোটামুটি জাসদ যারা করতাম, মোটামুটি আমরা তো আগামীকালই ক্ষমতায় যাব, আমাদের মোটামুটি কে কোন জায়গায় মোটামুটি দায়িত্ব পাবো এরকম একটা প্রস্তুতি মানে ছিল। কিন্তু 7 তারিখ এসে দেখলাম আমরা তো ক্ষমতায় আরেকজন, আমরা খুব মাইন্ড করলাম। এবং জিয়াউর রহমানকে পরবর্তী পর্যায়ে বাংলাদেশের জনপ্রিয় রাষ্ট্রপতি হলেন এবং খুবই ভাগ্যবান ছিলেন। এবারও আমি তারেক জিয়াকে মানে তার যে রাজনৈতিক পতন ঘটেছিল 2008 সালে, সেখান থেকে ঘুরে আজকের এই প্রত্যাবর্তন, এটা কিন্তু আমি মানে দিব্য চোখে দেখতে পারি নাই। মানে আমাদের দেশের পতিত রাজনীতিবিদদের উঠে দাঁড়ানো এটা খুব কঠিন, বা সারা বিশ্বে এটা কঠিন। কিন্তু তারেক জিয়া যে কালকে প্রত্যাবর্তন এবং যে 24 জুলাই আগস্টে যে মানে বিএনপির সরাসরি যে ভূমিকা, তার চেয়েও যে ছাত্রদের বা নেপথ্য কিরণের নেপথ্য লোকজনের যে ভূমিকা ছিল, তার ফসল আমার মনে হয় রাজনৈতিক ফসলটা মানে বিএনপি এবং তারেক জিয়া পাচ্ছেন। এদিকে বিএনপির এই 75 সালের ঘটনা আমার কেন যেন একটা মনে পড়তেছিল। দুই ক্ষেত্রেই বিএনপি খুব সৌভাগ্যবান, যেটা জিয়াউর রহমান পেয়েছিলেন সেটা আবার তারেক জিয়াও পাচ্ছেন। এবং 90-এর আন্দোলনের কথা যদি মনে করি, 90-এর আন্দোলনে আমরা আন্দোলন করতাম, আমাদের সে সময় মানে আমাদের রাজনৈতিক ঝুট ছিল মানে আওয়ামী লীগের সাথে। এবং 90-এর অভ্যুত্থানের পর, 90-এর গণ আন্দোলনের পর আমরা ধরে নিয়েছিলাম আওয়ামী লীগ জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসবো, কিন্তু তখন অবশ্য জনগণ ব্যাপকভাবে ভোট দিয়ে বিএনপি কে নির্বাচন। বিএনপি একটা রাজনৈতিক আনুকূল্য, একটা সৌভাগ্য তাদের নিয়তিতে আছে, এবং আমি এটা তারেক জিয়ার বেলাও দেখতে পাচ্ছি। এটাই আমার নোট। জি আবু তাহের, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি যদি আপনাদের মানে আমি যে জিনিসটা বললাম এটা যদি 2টা লাইন পড়ে শোনাই তাহলে আপনাদের, আমি জানি না আপনারা পড়ছেন কিনা, বাট আই থিঙ্ক আপনারা বুঝতে পারবেন যে আবেগটা কোন পর্যায়ে গেছে। একটি ন্যাশনাল ডেইলি, এবং ন্যাশনাল ডেইলির যে আপনার যে লাইনগুলো আমি বললাম, এর মধ্যে উনি শুরু করেছেন এভাবে:
আমি জন্মান্তরবাদে বিশ্বাসী নই। আধ্যাত্মিকতার কোনো মায়াবী কুহক কোনোদিন বিভ্রান্ত করেনি। যুক্তিবাদী মস্তিষ্কে কেবল বস্তুনিষ্ঠ সত্যকে আরাধ্য মেনেছি আজীবন। অথচ আজ 300 ফিটের এই দিগন্ত বিস্তৃত জনসমুদ্রের প্রান্তরেখায় দাঁড়িয়ে আমার সমস্ত প্রজ্ঞা ও পাণ্ডিত্য এক লহমায় ধূলিসাৎ হয়ে গেল। এটা তো আবু তাহের সাহেব আপনি পাঠ করতেছেন, এটা আবৃত্তি করতে হবে, নাইলে এটাকে ভালো শোনাবে না। এটা এটা আবৃত্তি করতে হবে, এটা একটা শ্রুতি পাঠ, এটা আবৃত্তি করতে হবে। প্রথম হচ্ছে যে এটা সিলেটি লোকজন আবৃত্তি পারে না, এটা আবৃত্তি করাইতে পারলে আপনি এটা ভালো শুনতেন। এটা এটা আবৃত্তি করে আমাদের মানব জমিন মতিউর রহমান চৌধুরী ভাই উনার পত্রিকায় এটা বললেও তো সেটা তো লুকানো কিছু না, মতি ভাই খুশি হবে, এটা আবৃত্তি পাঠিয়ে দেন। এটা ভালো, এটা কাব্যিক। আরো পড়তে চাইছিলাম আপনার কাছে, আপনার কারণে আর পড়তে পারলাম না, অনেকদিন পরে একটি রিপোর্ট দেখলাম। যাই হোক, সো 2 মিনিট করে শুনে নেই আপনার। আমরা মর্তুজা ভাই, তারেক রহমান সাহেবের যে আগমন, বাংলাদেশের যে বহুদা বিভক্ত এবং এক ধরনের আপনার খুবই বিশৃঙ্খল একটা পলিটিক্স বাংলাদেশে চলে সবসময়, এক্ষেত্রে আপনি কি মনে করেন কোনো ধরনের পরিবর্তন আসতে পারে? ধন্যবাদ আপনাকে। আপনার এই প্রশ্নে আসার আগে আমি হাসান ফেরদৌস ভাইয়ের এটা বলি, উনি খুব চমৎকার করে কথাগুলো বলেছেন। তো আমি তো যেহেতু এই বিষয় নিয়ে বলবো না, তো হাসান ফেরদৌস ভাই কথা বলতে গিয়ে একটা শব্দ বলেছেন যে আতাত এবং চুক্তি। সাধারণভাবে আতাত শব্দটা যখন বলা হয়, হাসান ফেরদৌস ভাই যদি এটা মিন করে না থাকেন তাহলে কোনো কথা নেই, আর যদি মিন করে থাকেন তাহলে আমি একটু পরিষ্কার করতে বলবো যে আতাত বলতে বোঝা যায় যে হয়তো এমন একটা চুক্তি হয়ে গেছে যে সরকার এদেরকে একটা ফেভার করবে বা কিছু একটা সুবিধা দিবে, তার পরিপ্রেক্ষিতে তারা কোনো একটা জায়গায় পৌঁছবে, কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছবে। তো আতাত হয়েছে বলতে, হ্যাঁ, লন্ডনে মিটিং হয়েছে, পরবর্তীতে কথা হয়েছে, বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তারা দ্রুত নির্বাচন চায়, সরকার নির্বাচন দিতে চায়, সেই সমস্ত জায়গাতে কাছাকাছি আসা হয়েছে। আতাত বলতে যদি এটা হয় তাহলে ঠিক আছে, কিন্তু যদি ওই অন্য কোনো কিছু বুঝায় তাহলে হয়তো শব্দটার ব্যাপারে আমি হাসান ফেরদৌস ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করবো। 1 নম্বর, কোনো চুক্তি হয় নাই, অলিখিত চুক্তিও নয়, নির্বাচন দেয়াকে কেন্দ্র করে কাছাকাছি আসা হয়েছে দুই পক্ষ, সরকার এবং বিএনপি, অন্যান্য রাজনৈতিক দল, তাদের জোট এক জায়গাতে এসেছে, একমত হয়েছে। জুনের নির্বাচনটা ফেব্রুয়ারিতে এসেছে এই এই জায়গাটাতে। আর যে কথাটা আলোচনা হলো, তাহের ভাই যেটা বলছেন, ইব্রাহিম ভাই যেটা বললেন, আবেগের জায়গাটা, আবেগের জায়গাটা তারেক রহমানে একটা হচ্ছে আমাদের সাংবাদিকতার তো কিছু দুর্বলতা আছে, সেটা স্বীকার করতে হবে। আর তারেক রহমানের ক্ষেত্রে এই আবেগটা, এই জায়গাটা কিছুটা আসাটা খুবই প্রাসঙ্গিক বলে আমার কাছে মনে হয়। আমার কাছে মনে হয় এই কারণে যে তারেক রহমান যে সময়ে, যে পরিপ্রেক্ষিতে, যেভাবে দেশ থেকে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, তার পরবর্তীতে আবার তিনি কবে ফিরে আসবেন, কিভাবে ফিরে আসবেন, সেটা নিয়ে একটা সম্পূর্ণ অনিশ্চয়তা ছিল। যদিও মানে পলাতক শক্তি অর্থাৎ আওয়ামী লীগের বন্ধুদের সঙ্গে আমরা যখন টকশোতে অংশ নিতাম, তারা বলতেন যে তারেক জি আর কোনোদিন বাংলাদেশে আসতে পারবে না। আর তখন আমরা, বা আমি যদি আমার কথা বলি, আমি বহুবার বলেছি, এটা আর্কাইভে পাওয়া যাবে, যে তারেক জিয়া যেদিন বাংলাদেশে, প্রথমত কথা তারেক জিয়া ফিরবেন, দ্বিতীয়ত কথা তারেক রহমান যেদিন ফিরবেন সেদিন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি, সেটা বলতাম এখন, কাল সবচেয়ে বেশি হয়েছে কিনা সেই আমি তর্কে যাব না, কিন্তু এই রকম জনসমাগম যে হবে সেটা প্রত্যাশিত ছিল। আর আবেগের জায়গাটা আসে এই কারণে যে তিনি যখন যান, তিনি এর আগে তার একটা বক্তৃতায় বলেছেন, তিনি বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তিনি যখন বাংলাদেশ ছেড়ে গিয়েছিলেন তখন তার মা বেগম খালেদা জিয়া সুস্থ ছিলেন, রাজনীতিতে সুস্থভাবে তিনি রাজনীতিতে ছিলেন। এই সময়ে শেখ হাসিনার বা পলাতক ফ্যাসিস্ট শক্তির যে নিপীড়ন, নির্যাতন, খালেদা জিয়া অসুস্থ, তিনি তার ছোট ভাইকে হারিয়েছেন, সেটার পিছনেও নানা রকমের ইতিহাস আছে, চিকিৎসা নিতে যেতে পারা না পারা, অর্থাৎ সবকিছু মিলিয়ে তারেক রহমান একটা ভয়ঙ্কর পরিবেশের মধ্যে গত 17টি বছর কাটিয়েছেন। এই 17 বছর কাটিয়ে তিনি যখন দেশে ফিরে আসছেন তখন তার মা হাসপাতালে জীবন সংকটাপন্ন, ছোট ভাইকে হারিয়েছেন, সেরকম একটা লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছে তার জন্যে। আমরা যদি বেড়াতে গিয়ে 17 দিন পরে দেশে ফিরতে যাই সেটাও খুব আনন্দের হয়,
আপনারা যারা যুক্তরাষ্ট্রে বসবাস করেন 1 বছর 2 বছর 3 বছর পরে মানে বয়স যার যাই হোক না কেন, দেশে ফিরবো, এটা একটা অন্য রকমের উত্তেজনা তৈরি করে। আপনি যদি এখান থেকে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশটিতে বেড়াতে যান, সেই আনন্দের চেয়ে বাংলাদেশে যাচ্ছেন রাজনীতির পরিবেশ ঠিক নাই, রাস্তাঘাটের পরিবেশ ঠিক নাই, ভাঙা চোরা, যানজট, দুর্গন্ধ, বহু কিছু আছে, কিন্তু তারপরেও সবচেয়ে প্রিয় জায়গা সেটাই, আনন্দ সেই জায়গাটিকে কেন্দ্র করেই হয়। অর্থাৎ তারেক রহমান একটা বেদনা মিশ্রিত এক ধরনের আনন্দের ভাব নিয়ে তিনি বাংলাদেশে ফিরেছেন। তো সবকিছু মিলিয়ে তার ক্ষেত্রে, তার সংবাদ প্রকাশ করার ক্ষেত্রে এক ধরনের আবেগ থাকতে পারে। আর আপনি যে কথাটা বললেন, শেষ করি সেই অংশটা দিয়ে, যে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসতে পারে কিনা। এখন বাংলাদেশের একটা দুর্ভাগ্য কি, বাংলাদেশে এক একটা সময়ে এক একটা ঘটনা ঘটে, মানুষ মূল্য দেয়, রক্ত দেয়, ত্যাগ স্বীকার করে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে একটা বিশাল স্বপ্ন দেখে যে এইবার আমাদের পরিবর্তন হবে, এইবার আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো, যে লক্ষ্যকে সামনে রেখে 1971 সালে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে এই স্বাধীন দেশের জন্ম দিয়েছিল, আমরা সেই জায়গাতে পৌঁছতে পারবো। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বা প্রায় প্রতিটি ক্ষেত্রেই একটা পর্যায়ে এসে আমরা ধাক্কা খাই। মানুষের যে চাওয়া, মানুষের যে প্রত্যাশা, সেই জায়গাটা পূরণ হয় না। এটা আমাদের একটা ধারাবাহিকভাবে চলছে। তো সেরকম একটা জায়গাতে এখন তারেক রহমান আসলেন। আমি আগের অংশে বলেছি কি কারণে তার ফেরাটা গুরুত্বপূর্ণ। এখন তারেক রহমানের কাছে তিনি একটা প্ল্যানের কথা বলেছেন, তার প্ল্যান আছে। কি প্ল্যান আছে সেটা সময়ের পরিপ্রেক্ষিতে সেটা পরিষ্কার করবেন, কিন্তু দেশের মানুষ তার কাছ থেকে কি প্ল্যান প্রত্যাশা করছেন, দেশের মানুষ বিএনপির কাছ থেকে কি পেতে চাইছেন, এই জায়গাটা পূরণ হবে কি হবে না, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা বিএনপির জন্য, তারেক রহমানের জন্য খুব বড় রকমের একটা চ্যালেঞ্জ। পারবে না আমি সেটা বলছি না, আসার কথা বলতে পারি এই জায়গাটিতে এই কারণে যে আজকের বিএনপি, আজকের তারেক রহমান পেছনে একটা লম্বা সময়ের নানা রকমের অভিজ্ঞতা গেছে তার। তো সেই অভিজ্ঞতাগুলোকে পুঁজি যে তিনি করেননি সেটা বলা যাবে না। তার কারণটি হচ্ছে, তার যে বক্তৃতা আমরা শুনলাম, যেটা হাসান ফেরদৌস ভাই খুব চমৎকার করে বললেন, সেখানে তিনি প্রতিহিংসার কথা বলেননি, সেখানে তিনি তার উপরে যারা নির্যাতন করেছিল তাদের বিষয়ে প্রতিশোধ নেওয়ার কথা বলেননি। যে রাজনৈতিক নেতৃত্বটি এখন খুবই বাজে অবস্থায় আছে, পলাতক শক্তি, তাদের কারো কোনো নাম উল্লেখ করেননি, তাদের বিষয়ে কোনো কটূক্তি করেননি। এই যে রাজনীতি, এটা আমরা বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে দেখতাম, যে বেগম খালেদা জিয়ার উপরে এত নিপীড়ন নির্যাতনের পরেও তিনি যিনি নিপীড়ন নির্যাতন করেছেন তার নাম বলতেন না কখনো, বা তার নাম বলেননি কখনো। এই জায়গাটিতে আমরা তারেক রহমানের ক্ষেত্রেও হয়তো এরকম একটা জায়গাতে দেখলাম, এবং এটা হয়তো একটা পারিবারিক শিক্ষা। তো সেই পারিবারিক শিক্ষাটা রপ্ত করেছেন তিনি এখন পর্যন্ত, যেটা মনে হচ্ছে। আরেকটা হচ্ছে, যে ত্যাগ স্বীকার করেছেন বিগত 16-17 বছরে, তিনি, তার পরিবার, তার মা, যে ত্যাগ স্বীকার করেছেন, তার একটু অভিজ্ঞতার ঝুলি তার সঙ্গে আছে। তো সবকিছু মিলিয়ে, এবং তিনি যদি যে প্রতিশোধের রাজনীতিটি যদি না করেন, তিনি যদি দুর্নীতির ক্ষেত্রে সত্যি সত্যিই দুর্নীতি মানে একেবারে মুক্ত করে ফেলবেন, সেটা বাংলাদেশের কেউই প্রত্যাশা করেন না। এইখানে আমরা যারা আছি তারা কেউ প্রত্যাশা করি না, কিন্তু দুর্নীতি কমানোটা আমরা প্রত্যাশা করি। তিনি যদি সেই জায়গাটিতে ভূমিকা রাখতে পারেন, গণতন্ত্রের প্রতি আস্থা, বিশ্বাস এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে তার যদি একটা, বা বিএনপির যদি একটা গুরুত্বপূর্ণ বা দৃশ্যমান ভূমিকা থাকে, নিপীড়ন নির্যাতনের জায়গাতে যদি বিএনপি না যায়, এখন বিএনপির বিরুদ্ধে 5 আগস্টের পরে বিএনপির বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ ছিল, যে তাদের কোনো নেতা বিপদগামী হয়েছেন, চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, লন্ডনে অবস্থান করে আসার কথা আমরা দেখেছি, যে তারেক রহমান বা বিএনপি এই বিষয়গুলোকে অস্বীকার করেনি বলতে, যে না আমরা এরকম করছি না, সেরকম কথা বলেনি। যখন যে অভিযোগগুলো এসেছে তার বিরুদ্ধে তাদেরকে আমরা ব্যবস্থা নিতে দেখেছি। এখন সেই ব্যবস্থা নিয়ে কতটা উপকৃত হয়েছে, কতটা সুফল পাওয়া গেছে, কতটা কার্যকর হয়েছে, সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু আমরা ব্যবস্থা নিতে দেখেছি দলটির। অর্থাৎ অস্বীকার করেনি যে না আমরা কেউ খারাপ কাজ করছি না, তারা স্বীকার করেছেন যে হ্যাঁ আমাদের দলের কিছু সংখ্যক মানুষ খারাপ কাজ করেছে এবং আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। অর্থাৎ এই যে ধারা, এই ধারার মধ্য দিয়ে একটি নির্বাচন হবে,
এখন এই কথাগুলো আমি বলছি, আমরা তো কেউই নিশ্চিত নই যে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ বা ভোটাররা কাকে ভোট দিবেন। যাকে ভোট দেবেন, যদি বিএনপিকে ভোট দেয়, যদি বিএনপি ভালো করে, যদি বিএনপি সরকার গঠন করে, তারেক রহমান যদি সেই সরকারের প্রধান হন, তাহলে তারেক রহমানের কাছে যে দেশের মানুষের যে প্রত্যাশা এবং তার কিছু কিছু আমি যেটা বললাম এই জায়গাগুলো যদি তারা পূরণ করতে পারেন, ধরেন যদি বিএনপি ক্ষমতায় না যায়, বিএনপি একটা বড় রাজনৈতিক দল তবুও থাকবে, সেই বিএনপি, বিরোধী দলের বিএনপিও যদি জনগণের মতামতের প্রতিফলন দেখায়, জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশা অনুযায়ী যদি কাজ করেন, তাহলে বাংলাদেশের রাজনীতিতে সত্যি সত্যি একটা গুণগত পরিবর্তনের সম্ভাবনা আছে। আমাদের আশাবাদী থাকতে হবে যে আমরা নিশ্চয়ই আগামী সময়টাতে সেই রকম একটা জায়গা দেখতে চাই, দেখতে পাবো। থ্যাংক ইউ সো মাচ। হাসান ভাই, আপনারা কি মনে করেন যে এই বিভেদ বিভক্তি রাজনীতির পরিবর্তে বাংলাদেশে একটি আপনার এই যে সত্যিকার অর্থে যেটা গণতান্ত্রিক যে পরিবেশ, এই পরিবেশে সবাই সবার মত প্রকাশের স্বাধীনতা থাকবে, পাশাপাশি অবস্থানও করতে পারবে, এই ধরনের একটি পরিবেশ আমরা দেখতে পাবো? তাহের, আমরা সবাই আশাবাদী হতে চাই। আমাদের তো আগুনে পড়া ঘর আমাদের, জি, আমরা অনেক আশা করেছি, আশা করে ব্যর্থ হয়েছি। আজকেও আমরা আশা করছি, আমরা আশা তো করতে হবে আমাদেরকে আগে এগুতে হলে। চ্যালেঞ্জ খুব স্পষ্ট, চ্যালেঞ্জ মোর্চা খুব ভালোভাবে বলেছে, স্পষ্ট কয়েকটা চ্যালেঞ্জ আছে। একটা চ্যালেঞ্জ তারেক নিজেকে নিয়ে, তার সম্বন্ধে আমাদের অনেক প্রশ্ন। তিনি বাংলাদেশে বাস করেননি, 17 বছর দেশের বাইরে তিনি ছিলেন। আজকের বাংলাদেশের চ্যালেঞ্জ তিনি লং ডিস্টেন্সে হ্যান্ডেল করেছেন। তার দল বিভক্ত, দেশ বিভক্ত, ফলে তাকে প্রমাণ করতে হবে যে কথা তিনি বলছেন, আই হ্যাভ এ ড্রিম, আই হ্যাভ এ প্ল্যান, তার প্ল্যানটা বাস্তবায়নের যোগ্যতা আছে কিনা প্রমাণ করতে হবে। এটা 1 নম্বর ব্যাপার। 2 নম্বর ব্যাপার ইকুয়ালি ইম্পর্টেন্ট তাহের, তা হচ্ছে যে দলটাকে তিনি ম্যানেজ করছেন, যে দলটাকে তিনি নেতৃত্ব দেবেন, সেই দলের ভেতরে অন্তর্দ্বন্দ্ব আমরা জানি খুব স্পষ্ট। আপনারা দেখতে পাচ্ছেন আসন ঘোষণার পরপরই অলরেডি কিন্তু পাল্টা স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনেকে দাঁড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই তারেক রহমানের নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়েছে না, ফলে খুব ইজি ব্যাপারটা হবে না। কিন্তু মাথা রাখবেন যে এই যে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি, 36 কোটি চোখের কথা আপনি বললেন, এর মানেটা কি? আমরা প্রত্যেকে চাই বাংলাদেশ সফল হোক বলেই আমরা তাকিয়ে আছি তার দিকে, অন্য কেউ তো নেই আমাদের আশেপাশে। সে কারণেই তাকে সফল হতেই হবে। তিনি সফল না হওয়া মানে বাংলাদেশ সফল না হওয়া। ফলে ইয়েস, আমার উত্তর হচ্ছে আমি খুব স্ট্রংলি বিশ্বাস করি যে তারেক রহমান যে স্বপ্ন নিয়ে এসছেন, যে স্বপ্ন আমাদেরকে দেখাচ্ছেন, তিনি যদি স্বপ্নকে বাস্তবায়নের পথে আগাতে চান, আমরা তার হাত শক্ত করব। তার আমাকে যেতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনার কাছে জানি তো, আপনি তো জানেন যে তারেক রহমান সাহেব একদিকে যেদিকে যেমন বিএনপির আপনার প্রধান, অন্যদিকে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতা মনে করা হচ্ছে আপনার সজীব ওয়াজেদ জয়কে। বাট ওনার ব্যাপারে আজকে আমি আওয়ামী লীগের কিছু লোকের সাথে কথা বলছিলাম, তারা খুবই ইনার সার্কেলের কিছু লোক, যে ওনার কি অবস্থা আমি দেখলাম যে খুব একটা আমার কাছে মনে হলো না দে আর ভেরি হ্যাপি, বিকজ উনি খুব একটা পাত্তা দেন না তাদেরকে, মনে হলো এমন। সো এই লিডারশিপকে আপনি হোয়াট ইজ দ্য ফিউচার অফ দ্যাট লিডারশিপ? আওয়ামী লীগের লিডারশিপ তাদের নিয়তির উপর নির্ভর করছে। আমি মনে করি যে আমরা তারেক জিয়ার যে প্রত্যাবর্তন, তার সাথে মানে আওয়ামী লীগের সজীব ওয়াজেদ জয়ের প্রত্যাবর্তন কে কোনো যুগসূত্র পাবে না। আওয়ামী লীগের নিয়তি নির্ভর করবে তারা তাদের দুষ্ত্রুটি স্বীকার করে, তাদের পাপের প্রাশ্চিত্য করে, তাদের এগুলা করে কিভাবে তারা আসতে চান, এ ধরনের কোনো আমরা উদ্যোগ দেখতেছি না। আমি যেটা হাসান ফেরদৌস ভাই বললেন, আমি এখানে একটু শেষ একটা কনক্লুশনে বলতে চাই যে তারেক জিয়ার এই যে জনপ্রিয়তা, এই যে প্রত্যাবর্তন, এটা একটা সমঝোতার মাধ্যমে। তারেক যদি কিছুদিন আগে বলছেন যে তার দেশে আসার সুবিধা, আপনারা জানেন এই সমঝোতাটাকে আমি ইতিবাচক ভাবে দেখি। আমি মনে করি বর্তমান সরকার, আমাদের প্রধান উপদেষ্টা মর্তুজা আছেন, তাদের সাথেও একটা রাজনৈতিক সমঝোতার মাধ্যমে তার আসা। আমরা জানি যে এখন একটু নেপথ্য কথা যদি আমরা আলাপ করি, আমরা সবসময় জানতাম আজ থেকে 2008 সালের দিকে আপনারা পশ্চিমা মহল একজন তারেক জিয়া কিভাবে দেখতো, আজকে কিভাবে দেখতেছে পশ্চিমা মহল। তাইলে এই পশ্চিমা মহলের মনোভাব পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনে কি এমন কোন ইনফ্লুয়েন্স কাজ করতেছেন? এই সমঝোতাটা বাংলাদেশের জন্য ইতিবাচক, এই জন্যই হয়তো এটা করা হয়েছে। এবং আমি মনে করি একটা রাজনৈতিক সমঝোতার মধ্যেই
তারেক জি এসেছেন। আগামী কয়েকদিনের মধ্যে আমাদের যে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মানে যে রাজনৈতিক যে পোলারাইজেশন, এটা আরো তীব্র হয়ে দেখবেন। বিভিন্ন জোট মানে পাল্টা জোট গঠিত হবে, এবং আগামীতে এই যে আই হ্যাভ এ প্ল্যান, এই আই হ্যাভ এ প্ল্যান শুধু বাংলাদেশের উন্নয়ন না, একটা রাজনৈতিক পরিকল্পনা, কিভাবে আগামী সরকার গঠিত হবে, এই ধরনের একটা পরিকল্পনা হয়তো আমরা কিছুদিনের মধ্যে জানতে পারবো। এবং সব বিষয়ে আমরা ইতিবাচক ভাবে দেখছি। সবই দেশের কল্যাণের জন্য হোক, এবং বিশেষ করে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে, যে কারণে তার পতন হয়েছে, এই ঘটনা নিকট ভবিষ্যতে অন্য কেউ ঘটাতে ভয় পাবেন। স্বৈরাচারী হওয়া, দুর্নীতিকে অবাধে প্রশ্রয় দেওয়া, সবকিছুদের মধ্যে একটি স্বৈরাচারী আচরণ সৃষ্টি করা, এইসব Thank you. ভয় পেয়েও যদি এটা থেকে দূরে থাকে বাংলাদেশ, তাহলে বাংলাদেশের মঙ্গল হয়। জি, ধন্যবাদ। আপনার কাছে শুনি যে 1-1.5 মিনিট। তাহের ভাই, এই জায়গাটাতে আমি খুব 1 মিনিটে যদি একটা কথা বলতে চাই। জি, প্রথমত কথা, আপনি যেহেতু আওয়ামী লীগের প্রসঙ্গ আনলেন এবং তারেক রহমানের সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের যে একটা মিলিয়ে যে কথাটা বললেন, এখানে দেখেন এই প্রেক্ষাপটটা একসঙ্গে অনেকেই মেলানোর চেষ্টা করেন। এই প্রেক্ষাপটটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আলাদা হচ্ছে এই কারণে যে তারেক রহমান বা বিএনপি তারা যখন দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, সেই সময় হাসান ফেরদৌসী বলেছেন তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল। সেই অভিযোগের কোনো অভিযোগই গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধ করে পালিয়েছেন, 1-1.5 হাজার মানুষ হত্যা করে পালিয়েছেন, হত্যা করেছেন, এরকম কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল না। অর্থাৎ দুটি জায়গার ক্ষমতার পতন সম্পূর্ণ আলাদা প্রেক্ষাপট। 1 নাম্বার। 1 নাম্বার, একটির সঙ্গে আরেকটি মেলানো যাবে না। একটা মানবতা বিরোধী অপরাধ করে পালিয়েছেন, আরেকটি হতো তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। দুটি সম্পূর্ণ আলাদা। জয়ের সঙ্গে তারেক রহমানের এটা মেলানো যাবে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, তারেক রহমান যখন লন্ডনে অবস্থান করেছেন, তখন তিনি তার দেশের রাজনৈতিক নেতাদের সঙ্গে নিয়ে, তৃণমূল পর্যায়কে সঙ্গে নিয়ে রাজনীতি করেছেন। তারা তাদের মতো করে রাজনীতি করেছেন। সফল হয়েছেন না কতটা হয়েছেন সেটা আলাদা আলোচনা। তারা রাজনীতি করেছেন। তারেক রহমান লন্ডনে বসে এমন কথা কখনোই বলেন নাই যে তারা আগামীকাল ক্ষমতায় যাবেন, তারা সবাইকে শিক্ষা দিবেন, ধরে ধরে সবার হিসাব নিবেন। এই প্রতিহিংসা প্রবণ কথা তারেক রহমান লন্ডনে বসে বলেন নাই। তারেক রহমান রাজনীতি করেছেন, তার দলকে চাঙ্গা করার চেষ্টা করেছেন, দলকে ভাঙনের হাত থেকে টিকিয়ে রেখেছেন। এটা ছিল তারেক রহমানের রাজনীতি। আর আপনি যদি আওয়ামী লীগের জয় বা হাসিনার রাজনীতি যদি লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে আওয়ামী লীগ, হাসিনা বা জয় কেউই রাজনীতি করতে চাচ্ছেন না। দেশে ফিরে যা একটা রাজনীতি করবেন, আওয়ামী লীগের স্বাভাবিক কার্যক্রমে যাবেন, সেটাতে তারা করতে চাচ্ছেন না। পারবেন কি পারবেন না, তাদের নিষেধাজ্ঞা দিয়ে আছে, সেটা অন্য আলোচনা। তারা রাজনীতি করতে চাচ্ছেন না। তারা চাচ্ছেন যেভাবে ক্ষমতায় ছিলেন, কালকে দেশে ফিরে আবার ক্ষমতায় বসবেন, কালকে দেশে ফিরে আবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন এবং সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের প্রিন্স হিসেবে থাকবেন। এটা তারা চাচ্ছেন, তারা রাজনীতি করতে চাচ্ছেন না। আগে ওই যে ইব্রাহিম ভাই যেটা বলেছেন, যে আগে তাদের অপরাধটা, 1 নম্বর কথা তাদের বিচার হবে, 2 নম্বর কথা তাদের অপরাধ স্বীকার করবে। তারা যদি স্বীকার করে বিচারের পরে বা আগে, তাহলে বাংলাদেশের মানুষ বিবেচনা করবে যে তারা ফিরতে পারবে কি পারবে না, রাজনীতি করার সুযোগ পাবে কি পাবে না। সুতরাং যতক্ষণ পর্যন্ত না তাদের বিচার হচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত না তারা অপরাধ স্বীকার করছে, ততক্ষণ পর্যন্ত তো তাদের আসলে ফেরার কোনো সুযোগই নেই। রাইট। আর প্রেক্ষাপটটা দেখেন, আরেকটা প্রেক্ষাপট যে সাবেক প্রধানমন্ত্রী যিনি পালিয়ে গেছেন, তিনি এক সময় বলেছিলেন তারেক রহমানকে উদ্দেশ্য করে, সাহস থাকলে দেশে আয়। রাইট। উনি অনেক কথা বলেছেন। বাংলাদেশের রাজনীতিকে দূষিত করার ক্ষেত্রে যত রকমের কথা বলা সম্ভব তিনি তার সব রকমের কথা বলেছেন। সুতরাং তার কথা নিয়ে যদি আপনি ধরে ধরে আলোচনা করেন, আপনার সারা রাত ধরে আলোচনা করতে পারবেন। রাইট। থ্যাংক ইউ সো মাচ রানা সাহেব। সো আপনি কি কনক্লুশন টানবেন 1.5 মিনিটে, যদি আপনি বলতে পারেন যে হোয়াট কাইন্ড অফ চেঞ্জ কুড কাম ইন বাংলাদেশ পলিটিক্স? আমি প্রথমেই বলবো যে হাসান ভাই, মুর্তজা ভাই বা ইব্রাহিম খুব সুন্দর বলেছেন তারা। তো আমি মনে করি তারেক রহমানের সামনে বিশাল চ্যালেঞ্জ। আমরা যদি এই লক্ষ মানুষের অভ্যর্থনা দেখে যদি এখন খুব উচ্ছ্বাস প্রকাশ করি, আমার মনে হয় রাজনীতির জন্য এটাও শুভ লক্ষণ নয়। তারেক রহমানের সামনে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যে তার দলকে নির্বাচনের আগে এমন একটা জায়গায় আনতে হবে যাতে মানুষ বিশ্বাস করে। আমরা জানি যে বিএনপির চাঁদাবাজির একটা বিশাল বাজে রেকর্ড তৈরি হয়েছে এই
জুলাই অভ্যুত্থানের পর থেকে। তো এটাকে কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়বে দলের উপরে, আগামী দিনের রাজনীতির উপরে, বিশেষ করে ভোটের উপরে। তো এই জায়গাটায় তারেক রহমানকে কাজ করতে হবে, এবং এটা খুব সহজ কিছু না, এটা খুব কঠিন ট্যাক্স, আমরা এটা জানি। তো এই জায়গাটা তাকে কাজ করতে হবে, আত্মসন্তুষ্টির পাশাপাশি আত্মসমালোচনা থাকবে। আমরা জিয়ার রাজনীতি দেখেছি, আমরা খালেদার রাজনীতি দেখেছি, এবং তিনি তো একই রক্তের উত্তরাধিকার বহন করছেন, তিনি যদি তার মায়ের মতো হন, সংযত কথাবার্তা বলেন, রাজনৈতিক পরিপক্ক কথাবার্তা বলেন, বা জিয়ার মতো দেশপ্রেমিক হন, তাহলে আমার মনে হয় যে তারেক রহমান ভবিষ্যতে অনেক কিছু করতে পারবে বাংলাদেশে। অনেক ধন্যবাদ, আমার মূল্যায়ন। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ মর্তুজা ভাই, আপনাকে সময় দেওয়ার জন্য অনেকক্ষণ আপনার সময় নিয়ে নিলাম। আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনার প্রতি। থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী খোকন, থ্যাংক ইউ জনাব হেলালুদ্দিন রানা। ধন্যবাদ। আজকে পর্যন্ত, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।